1885 থেকে 1947 ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। 1885 খ্রিস্টাব্দে তৈরি হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তারপর 1905 খ্রিস্টাব্দে বাংলা বিভাজন হয়। 6 সালে অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়। 7 সালে সুরাট স্প্লিট বা কংগ্রেস বিভাজন হয়। 1885-তে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠা। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা 1905 সালের বাংলা বিভাজন। 85-তে কংগ্রেসের গঠন, 5-এ বাংলা বিভাজন, 6-এ অল ইন্ডিয়া মুসলিম লীগের গঠন, 7 সালে কংগ্রেসের বিভাজন যেটাকে বলা হয় সুরাট স্প্লিট। এরপর 9 সালে মর্লেমেন্টো সংস্কার, 9 সালে মর্লেমেন্টো সংস্কার, 11 সালে দিল্লি দরবার, 13-তে গদর পার্টির স্থাপনা, 15 সালে মহাত্মা গান্ধীর ভারতে আগমন, 16 সালে লখনৌ প্যাক্ট আর হোম রুল মুভমেন্ট, 16 সালে লখনৌ প্যাক্ট আর হোম রুল মুভমেন্ট, 17-তে চম্পারণ সত্যাগ্রহ, 18-তে আহমেদাবাদ সত্যাগ্রহ, 5-এ বাংলা বিভাজন, 6-এ অল ইন্ডিয়া মুসলিম লীগের তৈরি, 7-এ সুরাট স্প্লিট বা কংগ্রেসের বিভাজন, 9-তে মর্লেমেন্টো সংস্কার, 11-তে দিল্লি দরবার, 13-তে গদর পার্টির স্থাপনা, 15-তে মহাত্মা গান্ধীর ভারতে আগমন, 16-তে লখনৌ প্যাক্ট আর হোম রুল মুভমেন্ট, 17-তে চম্পারণ সত্যাগ্রহ, 18-তে আহমেদাবাদ সত্যাগ্রহ, 19-এ রাওলাট অ্যাক্ট আর খিলাফত আন্দোলন, 20-তে নন কোঅপারেশন মুভমেন্ট বা অসহযোগ আন্দোলন। ওই 20 সালেই হান্টার কমিশনের গঠন, 22 সালে চৌরি চৌরা হত্যাকাণ্ড, 23 সালে স্বরাজ পার্টির গঠন, 24 সালে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন বা HRA এর প্রতিষ্ঠা, 28 সালে HSRA অর্থাৎ হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠা। মাঝে 26 সালে ভগৎ সিং এর দ্বারা নবজীবন ভারত সভার প্রতিষ্ঠা। আবার 28 সালেই সাইমন কমিশনের ভারতে আসা। তো 19 সালে রাওলাট অ্যাক্ট আর খিলাফত আন্দোলন, 20 সালে নন কোঅপারেশন মুভমেন্ট আর হান্টার কমিশন, 22 সালে চৌরি চৌরা হত্যাকাণ্ড, 23 সালে স্বরাজ পার্টির গঠন, 24 সালে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন অর্থাৎ HRA এর প্রতিষ্ঠা, 28 সালে HSRA অর্থাৎ হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা আর সাইমন কমিশনের ভারতে আগমন। এর মাঝে 26 সালে ভগৎ সিং এর দ্বারা নবজীবন ভারত সভার প্রতিষ্ঠা, 29 সালে ভগৎ সিং সারেন্ডার করা। তারপর 30, 31, 32 3 বছরে 3টে গোল টেবিল বৈঠক অর্থাৎ রাউন্ড টেবিল সামিট। ওই 32-এই পুনে প্যাক্ট বা পুনের সন্ধি। আর 1930-এ সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট অর্থাৎ সবিনয় অবজ্ঞা আন্দোলন। তারপর 1935-এ RBI এর প্রতিষ্ঠা আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস হওয়া। তারপর 1937-এ সেলফ রুল মুভমেন্ট চালু হওয়া। 1939-এ অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের গঠন। 1942-এ হোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলন, ক্রিপস মিশন আর আজাদ হিন্দ ফৌজের গঠন। 42 সালে ভারত ছাড়ো আন্দোলন, ক্রিপস মিশন আর আজাদ হিন্দ ফৌজের গঠন। 43 সালে সুভাষচন্দ্র বসুর দ্বারা রানী লক্ষ্মীবাই রেজিমেন্ট তৈরি হওয়া। 1946-এ ক্যাবিনেট মিশনের ভারতে আসা। 47-এ ভারত স্বাধীন হওয়া। এবার এইগুলো সম্পর্কে একটু বিস্তারে বলি। 1885-তে তৈরি হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তখন ভারতের ভাইসরয় ছিল ডাফরিন। মূলত ভারতীয় জনগণের বিভিন্ন কথা সরকারের কাছে তুলে ধরার জন্য এই কংগ্রেসের প্রতিষ্ঠা। আর এই কংগ্রেসের মেইন টার্গেট ছিল ভারতের স্বাধীনতা। কংগ্রেসের প্রতিষ্ঠা করেন অ্যালন অক্টেভিয়ান হিউম বা AO হিউম। আর তার সাথে ভারতীয় যে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিল তারা হলো দাদাভাই নৌরোজি আর ইদুলোজি ওয়াচা। 1885 খ্রিস্টাব্দের 28শে ডিসেম্বর বোম্বেতে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে এই কংগ্রেসের প্রতিষ্ঠা হয়। ওই 1885-তেই প্রথম সেশন হয় বোম্বেতেই। প্রথম প্রেসিডেন্ট ছিল উমেশ চন্দ্র ব্যানার্জি এবং ঠিক হয় যে প্রত্যেক বছর একটা করে সেশন হবে আর সেটাও ডিসেম্বরের লাস্টে। সেই হিসাবে 1885, 86, 87, 88, 89 এইভাবে পরপর প্রত্যেক বছর সেশন হয়। তো 85-তে সেশন হয় বোম্বেতে, 86-তে কলকাতা, 87-তে মাদ্রাস, 88-তে এলাহাবাদ। 85-তে বোম্বে, 86-তে কলকাতা, 87-তে মাদ্রাস, 88-তে এলাহাবাদ। বোম্বে, কলকাতা, মাদ্রাস, এলাহাবাদ। 85-তে প্রেসিডেন্ট ছিল উমেশ চন্দ্র ব্যানার্জি, 86-তে কলকাতাতে ছিল দাদাভাই নৌরোজি, 87-তে মাদ্রাসে ছিল বদরুদ্দিন তৈয়বজি, 88-তে এলাহাবাদে ছিল জর্জ ইউল। উমেশ চন্দ্র ব্যানার্জি, দাদাভাই নৌরোজি, বদরুদ্দিন তৈয়বজি আর জর্জ ইউল। দাদাভাই নৌরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যানও বলা হয়। এর ভেতর 87-তে ওই যে মাদ্রাসে প্রেসিডেন্ট ছিল বদরুদ্দিন তৈয়বজি, তিনি ছিলেন মুসলিম প্রেসিডেন্ট। সেই হিসাবে কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট ছিল বদরুদ্দিন তৈয়বজি 1887-তে মাদ্রাসে। আর 88-তে এলাহাবাদে ছিল জর্জ ইউল। জর্জ ইউল ছিল একজন ইংলিশ ব্যক্তি অর্থাৎ ব্রিটিশ ব্যক্তি। সেই হিসাবে প্রথম নন ইন্ডিয়ান যিনি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন তিনি হলেন জর্জ ইউল।
1988-তে এলাহাবাদে। এরপর 1905 খ্রিস্টাব্দে ঘটে বাংলা বিভাজন। ডেটটা হলো 16ই অক্টোবর। এই সময় ভাইসরয় ছিল কার্জন 1905 খ্রিস্টাব্দের 16ই জুলাই একটা ঘোষণা করেছিল যে বাংলার জনসংখ্যা যেহেতু অনেক বেশি, তাই প্রশাসনিক কাজের সুবিধার জন্য বাংলাকে দুটো ভাগে ভাগ করা হবে, পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ। আর এই বিভাজনের ডেটটা ফিক্স করা হয় 16ই অক্টোবর। এখন বাংলার যাতে বিভাজন না হয়, এই জন্য 16ই অক্টোবরের আগে 7ই আগস্ট সুরেন্দ্রনাথ ব্যানার্জি ভারতের সমস্ত বড় বড় লিডারদের নিয়ে কলকাতাতে একটা মিটিং এর আয়োজন করে এবং একটা আন্দোলন চালায়। সেটাকেই বলা হয় স্বদেশী আন্দোলন বা স্বদেশী মুভমেন্ট। তো স্বদেশী মুভমেন্ট চলে 7ই আগস্ট 1905 সালে। আর এই মিটিংটা হয় কলকাতার টাউন হলে। যদিও এই স্বদেশী মুভমেন্ট চালিয়ে বাংলা বিভাজনটাকে আটকানো যায়নি। আলটিমেটলি 16ই অক্টোবর গিয়ে বাংলাকে দুই ভাগে ভেঙে দেওয়া হয়, পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ। পূর্ববঙ্গের সদর দপ্তর রাখা হয় ঢাকা আর পশ্চিমবঙ্গের সদর দপ্তর রাখা হয় কলকাতা। তো 1905 খ্রিস্টাব্দে বাংলা বিভাজন, ডেটটা 16ই অক্টোবর। এর আগে বাংলা বিভাজন করার জন্য ঘোষণা হয়েছিল 16ই জুলাই। তারপর 7ই আগস্ট কলকাতার টাউন হলে মিটিং এর আয়োজন করায় সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং তার নেতৃত্বে একটা আন্দোলন চলে, স্বদেশী আন্দোলন বা স্বদেশী মুভমেন্ট, 7ই আগস্ট 1905 এই ডেটে। এরপর 1906 খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রতিষ্ঠা হয় ঢাকাতে। ডেটটা হলো 30শে ডিসেম্বর। 1906 খ্রিস্টাব্দে 30শে ডিসেম্বর ঢাকাতে অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়। তবে এর হেডকোয়ার্টার বানানো হয় লাহোরে। এই অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিল আগা খান আর সেলিমুল্লাহ খান। 1906 খ্রিস্টাব্দে আগা খান আর সেলিমুল্লাহ খানের দ্বারা অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়। এই সংগঠনের মূল উদ্দেশ্য ছিল মুসলিমদের স্বার্থ রক্ষা করা। এরপর 1907 খ্রিস্টাব্দে গিয়ে কংগ্রেস দুই ভাগে ভাগ হয়ে যায়, নরম দল আর গরম দল। এই ঘটনাটাকেই বলা হয় সুরাট বিভাজন বা সুরাট স্প্লিট। 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের 23তম সেশন হওয়ার কথা ছিল নাসিকে, তবে এটাকে চেঞ্জ করে সুরাটে এই সেশনটা রাখা হয় এবং এই সেশনে শুধু একটাই কাজ করা হয়, কংগ্রেসের বিভাজন করা। অর্থাৎ কংগ্রেসের ভেতরে যে সমস্ত মেম্বাররা রয়েছে তাদের ভেতর একটা ভোটিং করানো হয়। ওই কংগ্রেসের ভেতরে ইয়াং মেম্বারদের দ্বারা নতুন কিছু চিন্তাভাবনা আসে। ইয়াং মেম্বারদের বক্তব্য ছিল যে ব্রিটিশদের থেকে ভারতকে স্বাধীন করতে হলে বিদ্রোহ ও লড়াইয়ের মাধ্যমেই সেটা সম্ভব। আর ওই কংগ্রেসে পুরনো যে সমস্ত মেম্বাররা ছিল তাদের বক্তব্য ছিল যে না, আপোষে কথাবার্তা বলে ব্রিটিশদের থেকে ভারতকে স্বাধীন করে নিতে হবে। কংগ্রেসের ভেতর এই দুই রকম চিন্তা ভাবনার জন্য ভোটিং করানো হয়। আর এই ভোটিং এর মাধ্যমে কংগ্রেস নরম দল আর গরম দল এই দুটো ভাগে ভাগ হয়ে যায়। নরম দলের মেম্বারদের ভেতর লিডার ছিল গোপাল কৃষ্ণ গোখলে আর গরম দলের মেম্বারদের ভেতর লিডার ছিল লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, অর্থাৎ লাল বাল পাল। নরম দলের লিডার গোপাল কৃষ্ণ গোখলে, গরম দলের লিডার লাল বাল পাল। এবার 1907 খ্রিস্টাব্দে এই যে কংগ্রেসের সেশন নাসিকে হওয়ার কথা ছিল সেটাকে সুরাট চেঞ্জ করা হয়। সুরাটে এই সেশনের প্রেসিডেন্ট ছিলেন রাসবিহারী ঘোষ। আর 1907 খ্রিস্টাব্দে এই সেশনটাকে অ্যাকচুয়ালি ক্যান্সেল করে শুধুমাত্র ভোটিং করানো হয়। ভোটিং এর ডেটটা হলো 26শে ডিসেম্বর 1907। এরপর 1909 খ্রিস্টাব্দে আসে মরলেমেন্টো অ্যাক্ট। তবে তার আগে 1908 খ্রিস্টাব্দে গান্ধীজি সাউথ আফ্রিকাতে অ্যারেস্ট হয়েছিলেন সাদা কালোর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। আর সেই সময় কংগ্রেস থেকে লিডার গোপাল কৃষ্ণ গোখলে সাউথ আফ্রিকাতে গিয়েছিলেন মহাত্মা গান্ধীর সাথে দেখা করার জন্য। তো তারপর 1909 খ্রিস্টাব্দে আসে মরলেমেন্টো সংস্কার বা মরলেমেন্টো বিল। এই বিলে বলা হয় যে ভারতে কমিউনাল ইলেকশন হবে, অর্থাৎ সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচন করার কথা বলা হয় যে এরিয়াতে হিন্দুদের সংখ্যা বেশি সেখানে শুধুমাত্র হিন্দুরাই নেতা হতে পারবে বা নির্বাচনে দাঁড়াতে পারবে, আর যে এরিয়াতে মুসলিমের সংখ্যা বেশি সেখানে শুধুমাত্র মুসলিমরাই নির্বাচনে দাঁড়াতে পারবে। ধরা হয় 1909 খ্রিস্টাব্দের এই মরলেমেন্টো সংস্কারের ভিত্তিতেই পাকিস্তান তৈরির সূত্রপাত বা ধারণা আসে। এরপর 1911 খ্রিস্টাব্দে হয় দিল্লি দরবার। ডেটটা হলো 12ই ডিসেম্বর। তখনও ভাইসরয় ছিল হার্ডিং। 1911 খ্রিস্টাব্দের 12ই ডিসেম্বর দিল্লি দরবারের আয়োজন করা হয়, ভাইসরয় ছিল হার্ডিং। আর এই দিল্লি দরবারে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ করা হয়েছিল ব্রিটেনের রাজা জর্জ পঞ্চম আর কুইন মেরিকে। এখন এই দিল্লি দরবারেই রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবার জনগণ মন অধিনায়কও এই গানটি গেয়েছিলেন। আর এই দিল্লি দরবারে গুরুত্বপূর্ণ 3টে ঘোষণা করা হয়। প্রথম হলো যে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে পরিবর্তন করা হলো। আর 1905 খ্রিস্টাব্দে
ওই যে বাংলাকে দুই ভাগে ভাগ করা হয়েছিল, সেই বঙ্গ বিভাজন সেটাকে রদ করে দেওয়া হলো। বাংলা এখন থেকে আর বিভাজন হবে না, পুরোটা একটাই বঙ্গ হিসাবে থাকবে। তবে প্রশাসনিক কাজের সুবিধার জন্য বাংলার এই বিশাল এরিয়াকে তিনটে ভাগে ভাগ করা হবে, বাংলা, বিহার আর উড়িষ্যা। দিল্লি দরবারের এই ঘোষণার মাধ্যমেই 1912 খ্রিস্টাব্দে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে শিফট করা হয়, আর 1913 খ্রিস্টাব্দে গিয়ে বিহার তৈরি করা হয়। তো যাই হোক, এরপর 1913 খ্রিস্টাব্দে গদর পার্টির প্রতিষ্ঠা হয়। তবে এর প্রতিষ্ঠা ভারতে হয়নি, আমেরিকাতে, আমেরিকার স্যান ফ্রান্সিসকোতে 1913 খ্রিস্টাব্দের 15ই জুলাই গদর পার্টির প্রতিষ্ঠা হয়। এটা প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল। তবে এর প্রেসিডেন্ট বা সভাপতি ছিল সোহান সিং ভাকনা। আর এই গদর পার্টিতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন কারতার সিং। ভারতে ব্রিটিশদের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনের জন্য যে অর্থের প্রয়োজন তার বেশিরভাগটাই এই গদর পার্টি বিদেশ থেকে সাপ্লাই করত। এরপর 1915 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী সাউথ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন। ডেটটা হলো 9ই জানুয়ারি। এই জন্যই 9ই জানুয়ারির তারিখে প্রবাসী ভারতীয় দিবস বা নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া বা এনআরআই ডে পালন করা হয়। এখন মহাত্মা গান্ধী 1915 খ্রিস্টাব্দের 9ই জানুয়ারি ভারতে তো আসে, কিন্তু এরপর 1915 খ্রিস্টাব্দের 25শে মে গুজরাটে সবরমতী আশ্রম তৈরির কাজ শুরু করে এবং 1917 খ্রিস্টাব্দের 17ই জুন থেকে গান্ধীজি এই সবরমতী আশ্রমেই বসবাস করতেন। এরপর 1916 খ্রিস্টাব্দে দুটো ঘটনা, লখনৌ প্যাক্ট আর হোম রুল মুভমেন্ট। 1916 খ্রিস্টাব্দে লখনৌ প্যাক্ট আর হোম রুল মুভমেন্ট। 1916 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে কংগ্রেস আর মুসলিম লীগ একসাথে বসে মিটিং করে কিছু পরিকল্পনা করে যে ব্রিটিশদের কিভাবে ভারত থেকে তাড়িয়ে দেওয়া যায় এবং এর জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায়। এই মিটিং এর আয়োজন করেছিল বাল গঙ্গাধর তিলক। তো কংগ্রেস আর মুসলিম লীগের ভেতর এই যে চুক্তি, এটাকেই বলা হয় লখনৌ প্যাক্ট। 1916 খ্রিস্টাব্দে লখনৌতে কংগ্রেসের সেশন আয়োজন করা হয়েছিল, ওই সেশনেই এই চুক্তিটা করা হয়, এই জন্য এর নাম হয়ে গেছে লখনৌ প্যাক্ট। তো 1916 খ্রিস্টাব্দের সেশন লখনৌতে, ঘটনা ঘটেছিল লখনৌ প্যাক্ট, আয়োজন করেছিল বাল গঙ্গাধর তিলক। ওই 1916 খ্রিস্টাব্দে হোম রুল মুভমেন্ট চালু হয় বাল গঙ্গাধর তিলক আর অ্যানি বেসান্তের দ্বারা। 1916 থেকে 18 এই 2 বছর ধরে হোম রুল মুভমেন্ট চলে। বাল গঙ্গাধর তিলক এই হোম রুল মুভমেন্ট চালু করে পুনে থেকে, অ্যানি বেসান্ত মাদ্রাজ থেকে। এই হোম রুল মুভমেন্টের জন্য বাল গঙ্গাধর তিলক দুটো সংবাদপত্র প্রকাশ করে, মারাঠা আর কেশরী। ইংরেজি ভাষায় মারাঠা আর মারাঠি ভাষায় কেশরী। অ্যানি বেসান্ত দুটো সংবাদপত্র চালায়, কমন আর নিউ ইন্ডিয়া, দুটোই ইংলিশ পেপার। এরপর 1917তে হয় চম্পারণ সত্যাগ্রহ আর 1918তে আমেদাবাদ সত্যাগ্রহ, দুটোই মহাত্মা গান্ধীর দ্বারা। চম্পারণ সত্যাগ্রহের ডেট হলো 17ই এপ্রিল 1917, বিহারের চম্পারণে নীল চাষের বিরুদ্ধে। গান্ধীজিকে বিহারে আহ্বান করেছিলেন রাজকুমার শুক্লা। আর বিহারে এই চম্পারণ সত্যাগ্রহ গান্ধীজির ভারতে প্রথম আন্দোলন। আর গান্ধীজির ভারতে দ্বিতীয় আন্দোলন হলো আমেদাবাদ সত্যাগ্রহ, যার আরেক নাম খেদা সত্যাগ্রহ। আমেদাবাদ টেক্সটাইল মিলে 1918 খ্রিস্টাব্দের 15ই মার্চ ওই মিলের কর্মীরা স্ট্রাইক শুরু করে। এর 7 দিন পর গান্ধীজি এখানে আসে এবং সত্যাগ্রহ শুরু করে। আর এই সত্যাগ্রহটাই গান্ধীজির জীবনে প্রথম আন্দোলন, যেটা খাদ্য অনশন বা হাঙ্গার স্ট্রাইক। এরপর 1918 খ্রিস্টাব্দে আমেদাবাদে আমেদাবাদ লেবার অ্যাসোসিয়েশন তৈরি হয়। এরপর 1919 সালে দুটো ঘটনা, রাওলাট অ্যাক্ট আর খিলাফত আন্দোলন। 1919 খ্রিস্টাব্দে খিলাফত আন্দোলন চালু করেন আলী ব্রাদার্স, মোহাম্মদ আলী আর শওকত আলী। মোহাম্মদ আলী আর শওকত আলী এই দুজনকে একসাথে বলা হয় আলী ব্রাদার্স। তো আলী ব্রাদার্স 1919 সালে খিলাফত আন্দোলন চালু করে মার্চে, আর এর জন্য বোম্বেতে খিলাফত কমিটি তৈরি করা হয়। এই খিলাফত আন্দোলন চলে 1919 থেকে 1924 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1919 সালেই আসে রাওলাট অ্যাক্ট, তখন ভাইসরয় ছিল চেমসফোর্ড। 1919 সালের 5ই ফেব্রুয়ারি এই রাওলাট অ্যাক্ট পাস হয়। এই আইনে বলা হয় যে সন্দেহের বশে যে কোনো কাউকে গ্রেপ্তার করা যেতে পারে। এই রাওলাট আইনটাকেই বলা হয় ব্ল্যাক অ্যাক্ট বা কালো আইন বা অন্ধ আইন। এই আইনটা পাস হয় 5ই ফেব্রুয়ারি, কিন্তু এটা লাগু হয় 18ই মার্চ থেকে। এই আইন নিয়ে আলোচনার জন্যই পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে একটা সভার আয়োজন করা হয় 13ই এপ্রিল 1919 সালে। 1919 সালের 13ই এপ্রিল অমৃতসরের ভেতর জালিয়ানওয়ালাবাগে একটা সভার আয়োজন করা হয়। আর ওই সভায় পাঞ্জাবের গভর্নর জেনারেল ডায়ারের নির্দেশে হত্যাকাণ্ড চালানো হয়
এটাকেই বলা হয় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। সরকারি হিসাবে 378 বা 379 জন মারা যায়, তবে ধরা হয় যে প্রায় 1500 বেশি লোক এখানে মারা গিয়েছিল। এই ঘটনার প্রতিবাদে পরবর্তীতে 1940 খ্রিস্টাব্দে গিয়ে উধম সিং ইংল্যান্ডে গিয়ে জেনারেল ডায়ারকে হত্যা করে দিয়ে আসে। তো 1919 খ্রিস্টাব্দে খিলাফত আন্দোলন, রাওলাট অ্যাক্ট আর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। এরপর 1920 সালে আসে নন কোঅপারেশন মুভমেন্ট বা অসহযোগ আন্দোলন। এটা শুরু করেন গান্ধীজি 1 আগস্ট থেকে। 1920 সালের 1 আগস্ট থেকে অসহযোগ আন্দোলন শুরু হয় গান্ধীজির দ্বারা। এই আন্দোলনে বলা হয় যে ভারতীয় কোনো ব্যক্তি বিদেশি কোনো রকম জিনিসপত্র ব্যবহার করবে না, ব্রিটিশদের কাজ তারা করবে না, ব্রিটিশদের সাথে কথাবার্তা তারা বলবে না, আর সবসময় অহিংসা রাখবে ব্রিটিশদের সাথে। এরপর 1920 সালেই ভারতে এসেছিল হান্টার কমিশন ওই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ইনভেস্টিগেশন করার জন্য। তারপর 1922 সালে হয় চৌরি চৌরা হত্যাকাণ্ড। ডেটটা হলো 4 ফেব্রুয়ারি। 1922 সালের 4 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুরে চৌরি চৌরা হত্যাকাণ্ড হয়। আর এই ঘটনার পরই গান্ধীজি অসহযোগ আন্দোলনটাকে প্রত্যাহার করে নেন। এরপর 1923 সালে স্বরাজ পার্টির গঠন হয়। চৌরি চৌরা হত্যাকাণ্ডের পর প্রচুর গুরুত্বপূর্ণ লিডারকে জেলে বন্দি করে দেওয়া হয়, এমনকি গান্ধীজিকেও জেলে বন্দি করে দেওয়া হয়। ফলে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য বাইরে তেমন কোনো গুরুত্বপূর্ণ লিডার ছিল না। এই সময় চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহেরু এই দুজনে মিলে নতুন একটা পার্টি বা সংগঠন খোলে, সেটাকেই বলা হয় স্বরাজ পার্টি। এই পার্টির প্রধান দাবি ছিল যে আমাদের পূর্ণ স্বরাজ চাই। পরবর্তীতে স্বরাজ পার্টি কংগ্রেসের সাথে মিশে যায়। তো 1923 সালে স্বরাজ পার্টির প্রতিষ্ঠা করে চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহেরু। পরবর্তীতে এই পার্টির গুরুত্বপূর্ণ দুজন মেম্বার আসে, সুভাষচন্দ্র বোস আর সর্দার বল্লভভাই প্যাটেল। তারপর 1924-এ প্রতিষ্ঠা হয় HRA অর্থাৎ হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন কানপুরে। এটা প্রতিষ্ঠা করে রামপ্রসাদ বিসমিল, যোগেশচন্দ্র চ্যাটার্জি আর শচীন্দ্রনাথ সান্যাল। রামপ্রসাদ বিসমিল, যোগেশচন্দ্র চ্যাটার্জি আর শচীন্দ্রনাথ সান্যাল এই তিনজনে মিলে 1924 খ্রিস্টাব্দে কানপুরে প্রতিষ্ঠা করে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য অস্ত্র ও অর্থ লুট করা ও মজুত করার জন্য। এই HRA-এর দ্বারা একটা গুরুত্বপূর্ণ ঘটনা হলো কাকোরি ট্রেন লুট। এই কাকোরি ট্রেন লুটের ঘটনা ঘটে 1925 খ্রিস্টাব্দের 9 আগস্ট। কাকোরি লুটের মেইন মাস্টার মাইন্ড ছিলেন চন্দ্রশেখর আজাদ। এই জন্য কখনো কখনো HRA এর রিয়েল ফাউন্ডারও বলা হয় চন্দ্রশেখর আজাদকে। তো 1924 খ্রিস্টাব্দে HRA এর ফর্ম হয়। 1925 খ্রিস্টাব্দে 9 আগস্ট কাকোরিতে ট্রেন লুট করা হয় এবং এখান থেকে প্রায় 8,000 টাকা লুট করা হয়। এরপর 1926 সালে ভগৎ সিং নবজীবন ভারত সভার প্রতিষ্ঠা করে লাহোরে। 1926 খ্রিস্টাব্দের মার্চ মাসে লাহোরে নবজীবন ভারত সভার প্রতিষ্ঠা করে ভগৎ সিং। তারপর 1928 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় HSRA অর্থাৎ হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। এটার প্রতিষ্ঠা করে চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং আর সুখদেব। এটার প্রতিষ্ঠা হয় দিল্লিতে ফিরোজ শাহ কোটলা ময়দানে। তবে HSRA এর প্রতিষ্ঠা হওয়ার আগে 1928 সালেই ভারতে আসে সাইমন কমিশন। এই সাইমন কমিশনের আরেক নাম হলো হোয়াইট ম্যান কমিশন। এর জন্য ব্রিটেন থেকে 7 জন ব্যক্তি ভারতে আসেন। এই 7 জনের ভেতর লিডার ছিলেন জন সাইমন। তারা আসার জন্য ভারতে প্রথম ট্রেন থেকে নামেন লাহোরে, আর সেই সময় স্লোগান ওঠে সাইমন গো ব্যাক। এই স্লোগানের মেইন নেতৃত্ব দিয়েছিলেন লালা লাজপত রায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে লাহোর স্টেশনে পুলিশদের দ্বারা লাঠিচার্জ করা হয় এবং এই ঘটনায় লালা লাজপত রায়ের মৃত্যু হয়। এখন তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যই ওই 1928 খ্রিস্টাব্দে HSRA এর প্রতিষ্ঠা করা হয় এবং এই সংগঠনের দ্বারা ওই 1928 খ্রিস্টাব্দেরই 17 ডিসেম্বর লাহোরে জন স্যান্ডার্সকে হত্যা করার প্ল্যান করা হয়। তবে তখন জন স্যান্ডার্স বেঁচে যায়, অন্য দুজন ব্রিটিশ অফিসিয়ালস মারা যায়। আর বলা হয় যে এই ঘটনার পিছনে ছিল ভগৎ সিং আর চন্দ্রশেখর আজাদ। পরবর্তীতে 1929 খ্রিস্টাব্দে গিয়ে ভগৎ সিং সারেন্ডার করে দেয়। 1929-এর এপ্রিল মাসে গিয়ে ভগৎ সিং সারেন্ডার করে এবং কোর্টে তার মামলা চলে। 2 বছর পর তার মামলার রায়ের শুনানি হয় এবং 1931 খ্রিস্টাব্দের 24শে মার্চ ভগৎ সিংকে ফাঁসি দেওয়ার জন্য ডেট ফিক্স করা হয়। তবে একদিন আগেই 23শে মার্চ তাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়। ফাঁসি দেওয়ার আগে ভগৎ সিং লেনিনের লেখা একটি বই পড়ছিল এবং সেই বইতে আরো 4 পাতা পড়া বাকি ছিল। তো যাই হোক, এরপর 1930, 31, 32 এই 3 বছর
তিনটে রাউন্ড টেবিল সামিট বা গোল টেবিল বৈঠক বসে লন্ডনে। 1930 সালে ভারত থেকে ওই মিটিংয়ে গিয়েছিল 90 জন, তবে কোথাও কোথাও বলা হয় 87 জন। তো 87 জন বা 90 জন প্রথম রাউন্ড টেবিল সামিটে লন্ডন গিয়েছিল ভারত থেকে। এই 90 জনের ভেতর 74 জন ছিল ভারতীয় এবং 16 জন ছিল ব্রিটিশ ব্যক্তি। 74 জন ভারতীয়র ভেতর 58 জন ছিল পলিটিক্যাল পার্টি থেকে, আর 16 জন ছিল বিভিন্ন প্রিন্সলি স্টেট থেকে। 1930 খ্রিস্টাব্দে এই প্রথম রাউন্ড টেবিল সামিটে কংগ্রেস পার্টিসিপেট করেনি, তবে ওই 90 জনের ভেতর দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল আহমেদ খান আর জিন্না। 1931 সালে দ্বিতীয় গোল টেবিল বৈঠক হয়, এখানে ভারত থেকে গিয়েছিল 31 জন, 32 সালে গিয়েছিল 46 জন। 1930 সালে 90 জন, 31 সালে 31 জন, 32 সালে 46 জন। 31 সালে দ্বিতীয় গোল টেবিল বৈঠকে কংগ্রেস অংশগ্রহণ করেছিল, আর কংগ্রেস থেকে তখন গিয়েছিল গান্ধীজি আর সরোজিনী নাইডু। 1931 সালে গান্ধীজি এই গোল টেবিল বৈঠকে যাওয়ার আগে 1931 সালে 5ই মার্চ গান্ধী আরউইন প্যাক্টের সাইন হয়। 1931 সালে গান্ধীজি আর এডওয়ার্ড আরউইন এই দুজনের ভেতর একটা সন্ধি বা চুক্তি হয়, সেটাকেই বলা হয় গান্ধী আরউইন প্যাক্ট। এরপর 1932 সালে যায় 46 জন। এই তৃতীয় গোল টেবিল বৈঠকেও কংগ্রেস অংশগ্রহণ করেনি, কংগ্রেস শুধুমাত্র দ্বিতীয় গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিল। আর এই তিনটে গোল টেবিল বৈঠকেই একজন কমন ব্যক্তি ছিলেন, তিনি হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। এখন 30 সালে পার্টিসিপেন্ট ছিল 90 জন, 31 সালে 31 জন, 32 সালে 46 জন। তবে কোথাও কোথাও বলা হয় যে তৃতীয় সম্মেলন বা থার্ড গোল টেবিল বৈঠকেই সব থেকে কম মেম্বার ছিল। এরপর 1932 খ্রিস্টাব্দে গান্ধীজি আর ডক্টর বি.আর. আম্বেদকর এই দুজনের ভেতর একটা চুক্তি হয় পুনেতে বসে, সেটাকেই বলা হয় পুনে প্যাক্ট। 1932 খ্রিস্টাব্দে পুনে প্যাক্ট গান্ধীজি আর ডক্টর বি.আর. আম্বেদকরের ভেতর। আর এই চুক্তি স্বাক্ষর করিয়েছিল রাজেন্দ্র প্রসাদ আর মদন মোহন মালব্য। এখন 1930 খ্রিস্টাব্দে প্রথম রাউন্ড টেবিল সামিট হয়েছিল, তবে তার আগে 1930 সালেই গান্ধীজির দ্বারা একটা আন্দোলন চলে, সবিনয় অবজ্ঞা আন্দোলন বা সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট। এটাকেই বলা হয় ডান্ডি অভিযান বা ডান্ডি মার্চ বা লবণ আন্দোলন। এই আন্দোলনে গান্ধীজি গুজরাটের সবরমতী আশ্রম থেকে ডান্ডি উপকূল পর্যন্ত হেঁটে যাত্রা করেন। ডিস্টেন্সটা প্রায় 375 কিলোমিটার বা 240 মাইল। তিনি এই অভিযান শুরু করেন 1930 খ্রিস্টাব্দের 12ই মার্চ এবং ডান্ডিতে গিয়ে পৌঁছান 6ই এপ্রিল। শুরু করেছিল 12ই মার্চ, গিয়ে পৌঁছায় 6ই এপ্রিল। প্রায় 24 দিন মতো সময় লেগেছিল। সবরমতী আশ্রম থেকে তিনি যখন অভিযান শুরু করেন তখন তার সাথে ছিল 78 জন, কোথাও কোথাও বলা হয় 49 জন। তো 49 জন বা 78 জন দিয়ে শুরু হয় এবং ডান্ডি যখন পৌঁছান তখন তার সাথে প্রায় 50,000-এরও বেশি লোক ছিল। তো যাই হোক, এরপর 1975 খ্রিস্টাব্দে ভারতে আসে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, আর ওই 1935-এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা হয়। এরপর 1937 খ্রিস্টাব্দে ভারতে চলে সেলফ রুল মুভমেন্ট, এটি চালু করেছিল জওহরলাল নেহেরু। এই আন্দোলনের দরুন প্রথমবার ভারতে ভোটিং করানো হয়, আর এই ভোটের ফলে কংগ্রেস 19 জায়গাতে জিতে যায়, মুসলিম লীগ 11 জায়গাতে জেতে। এরপর 1939 খ্রিস্টাব্দে গিয়ে সুভাষচন্দ্র বোস কলকাতাতে ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা করে। ডেটটা হলো 3রা মে। 1939 খ্রিস্টাব্দের 3রা মে সুভাষচন্দ্র বসু কলকাতাতে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক এই নামে একটা পার্টি স্থাপনা করে। যদিও সুভাষচন্দ্র বসু এর আগে কংগ্রেসে ছিল। 1934 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু কংগ্রেস ছেড়ে দেয় এবং 1939 খ্রিস্টাব্দে গিয়ে ফরওয়ার্ড ব্লক তৈরি করে। তারপর 1942 সালে ভারতে আসে ক্রিপস মিশন। এই ক্রিপস মিশনের লিডার ছিল স্ট্যাফোর্ড ক্রিপস। ক্রিপস ভারতের উদ্দেশ্যে একটি অফার দিয়েছিল যে কংগ্রেস দ্বিতীয় বিশ্বযুদ্ধে আর্মি আর অর্থ দিয়ে ব্রিটেনকে সাহায্য করে, সেক্ষেত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরই ভারতকে স্বাধীন করে দেওয়া হবে। এই অফারটারই আরেক নাম হলো আগস্ট অফার। যদিও কংগ্রেস বা মুসলিম লীগ কেউই এই অফারে রাজি হয়নি। উপরন্তু মহাত্মা গান্ধী এই অফারটাকে পোস্ট ডেটেড চেক হিসাবে আখ্যা দিয়েছিলেন। এরপর 1942 সালে গান্ধীজির দ্বারা আরো একটা আন্দোলন চালু করা হয়, ভারত ছাড়ো আন্দোলন বা কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট। এটা চালু হয় 8ই আগস্ট থেকে। 1942 খ্রিস্টাব্দের 8ই আগস্ট থেকে কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় গান্ধীজির দ্বারা। এটা 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত চলে। বোম্বে থেকে এটা শুরু হয়। এই আন্দোলনে গান্ধীজি স্লোগান তুলেছিলেন ডু অর ডাই, অর্থাৎ করো অথবা মরো। এই আন্দোলনে প্রায় 60,000 মতো লোক অ্যারেস্ট হয় এবং প্রায় 10,000-এরও বেশি লোক মারা যায়। এরপর 1942 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেয়। যদিও এর আগে
আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিল ক্যাপ্টেন মোহন সিং আর রাসবিহারী বোস। 1942 খ্রিস্টাব্দে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু এই আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেয় এবং এরপর 1943 খ্রিস্টাব্দে নেতাজি সুভাষচন্দ্র বসু মেয়েদের জন্য একটা রেজিমেন্ট তৈরি করে, রানী লক্ষ্মীবাই রেজিমেন্ট। যদিও এই রেজিমেন্ট তৈরি করার সময় জাপানের সহযোগিতা ছিল, তো যাই হোক 1943 খ্রিস্টাব্দে নেতাজি সুভাষচন্দ্র বসু রানী লক্ষ্মীবাই রেজিমেন্ট তৈরি করেছিলেন, আর এটা বিশ্বের প্রথম মহিলা রেজিমেন্ট। এরপর 1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন ভারতে আসে। এই মিশনে তিনজন ব্যক্তি ছিল, প্যাট্রিক লরেন্স, এভি আলেকজান্ডার আর স্ট্যাফোর্ড ক্রিপস। প্যাট্রিক লরেন্স, এভি আলেকজান্ডার আর স্ট্যাফোর্ড ক্রিপস, এদের ভেতর লিডার ছিলেন প্যাট্রিক লরেন্স। এই ক্যাবিনেট মিশনের দ্বারাই ঘোষণা করা হয় যে ভারতকে স্বাধীন করে দেওয়া হবে। এরপর 1947 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে ব্রিটেনের প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলির দ্বারা ঘোষণা হয় যে আগামী 30শে জুনের আগেই ভারতকে স্বাধীন করে দেওয়া হবে। ক্লিমেন্ট এটলি ঘোষণা করে যে 1947 খ্রিস্টাব্দের 30শে জুন এর আগেই ভারতকে স্বাধীন করে দেওয়া হবে। যদিও এর আগে 2রা জুন আরো একটা ঘোষণা করে বলা হয় যে আগামী 15ই আগস্ট 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট ভারতকে স্বাধীন করে দেওয়া হবে। 1947 খ্রিস্টাব্দের 2রা জুন ফাইনাল অ্যানাউন্সমেন্ট করা হয় যে আগামী 15ই আগস্ট ভারতকে স্বাধীন করে দেওয়া হবে। তবে ভারতের কিছুটা পোরশন নিয়ে নতুন একটি রাষ্ট্র তৈরি হবে, পাকিস্তান। সেই হিসাবে পরের দিন অর্থাৎ 3রা জুন, তখন ভাইসরয় ছিল ওয়াভেল। 3রা জুন ওয়াভেলকে সরিয়ে দিয়ে মাউন্ট ব্যাটেনকে ভাইসরয় হিসেবে বসানো হয় এবং মাউন্ট ব্যাটেনের প্ল্যান অনুযায়ী পাকিস্তানের জন্য দুটো জায়গা রাখা হয়, মেইন পাকিস্তান আর পূর্ব পাকিস্তান। এই হিসাবে ভারত আর পাকিস্তান এই দুটোকে ভাগ করে দিয়ে আলটিমেটলি 15ই আগস্ট ভারতকে স্বাধীন করে দেওয়া হয়। ইতিহাস শেষ।